স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। স্বাগত আপনাদের। ধন্যবাদ। জনাব এম এ মান্নান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা একটি নতুন অর্থ বছরে পড়লাম, আজ থেকে একটা নতুন অর্থ বছর শুরু হলো। এখন আপনি সরকারের আর্থিক পরিকল্পনার সাথে যুক্ত। আমি একটু বড় পার্সপেক্টিভ থেকে দেখতে চাই, আমাদের অর্থনীতি এখন কোন অবস্থায় আছে? আমি তো অবশ্যই বলবো আগের সময়ের তুলনায় ভালো আছি আমরা। গুণগত বিষয়টা আমি যাচ্ছি না, পরিমাণে আমাদের জিডিপির আউটপুট অনেক বেশি আগের তুলনায়। আমরা বেশি খাবার দাবার পাচ্ছি, কাপড় চোপড়েও মোটামুটি কমফোর্টেবল। রাস্তাঘাটও আমাদের পূর্বপুরুষদের তো নয়, ইভেন কি আমাদের ইমিডিয়েট যারা ছিলেন পূর্বপুরুষ 40 বছর আগে, তাদের তুলনায় ভালো আছি আমরা মনে করি। স্কুলের সংখ্যা বেড়েছে, ক্লাসরুমের সংখ্যা বেড়েছে, ইলেকট্রিসিটির যে প্রসারতা সারা দেশে, বিদ্যুতের প্রায় 4/3 আমরা কভার করেছি এবং ভালোই মানে মাত্রায় এগোচ্ছে। এই সকল বিচারে, বড় বিচারে তো আমি মনে করি আমাদের অর্থনীতি পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেটার। এবং এইটাও এমন কোনো কথা নয়, কারণ অর্থনীতিও তো অন্যান্য জিনিসের মতো বাড়ে। যদি চুপচাপ বসেও থাকেন তবুও আপনার কিছুটা গ্রোথ হবে হয়তো। সুতরাং সেই সেন্সে মানে বিয়ন্ড দ্যাট সেন্স গিয়েও আমরা বলতে পারি দৃশ্যমানভাবে আমাদের অর্থনীতির পরিবর্তন হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দৃশ্যমানভাবে আমি 20-30 বছর আগে, আমার ছোটোবেলায় 40 বছর আগে যা দেখেছি, এখন তো আমি নিজে আমার চোখের সামনে দেখছি। এটা তো বিশ্বাস করার কিছু নেই। পরিবর্তনটা আমরা চোখে, সাদা চোখেই দেখতে পাই, কিন্তু সাদা চোখে আমরা যে জিনিসটা দেখতে পাই না সেটা হলো যে আরও কতগুলো বিষয় থাকে অর্থনীতির। মানে একটা মানবিক অর্থনীতি গড়ে তোলার জন্যে ধনী গরিব বৈষম্য, আয়ের বৈষম্য, এই কথাটা আমরা এখন প্রায় শুনি। আয়ের বৈষম্য কমানোর ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রগতি করতে পেরেছি? এখানে শুনেন, কতগুলো নীতি আছে। আপনার কামাই, সোজা কথায়, ইউ হ্যাভ এ রাইট টু ইউর আর্নিংস। আপনি টিচারই হন আর কৃষকই হন, এটা ফান্ডামেন্টাল আমরা ধরে নিয়েছি, এটা সত্য। এখানে আমাদের হাত দেওয়ার রাষ্ট্রের কোনো অধিকার নাই। সুতরাং বৈষম্য তো ওখানেই রয়ে গেল, কারণ দুটা ব্যক্তি কোনো সময় সমান প্রডিউস করবে না, প্লাস মাইনাস হতে পারে। সমান সুযোগ দেওয়া হলেও কিন্তু প্লাস মাইনাস হতে পারে। এইটাকে স্বীকার করে নিয়ে আমরা দেখি কিন্তু কথা বলতে হবে। বৈষম্য তো আমি মনে করি আমাদের কমেছে, এটা আমাদের কথা নয়। অর্থনীতিবিদ যারা আছেন, ডক্টর আকাশ আছেন এখানে, তারাও বললেন যে পূর্বে যে ধরনের একটা অতি দরিদ্র আর অতি ধনীর মধ্যে একটা প্রকট ব্যবধান ছিল, এখন অতটা নাই। কীভাবে নাই? অতি দরিদ্র এখন ভাত খেতে পারছে। হাঙ্গার ইকোনমিকে ছেড়ে আমরা এখন মানে উপরে উঠে আসতে পেরেছি। কিন্তু বৈষম্য মোটা দাগে আপনি যদি মিন করেন যে দুটাকে কাছাকাছি নিয়ে আসার একটা ব্যাপার, কনভার্জেন্স হবে, আমি মনে করি এটা পসিবলও না এবং এটা সম্ভবও না আমাদের এই সিচুয়েশনে। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো ক্ষুধা কমানো, বেসিক নেসেসিটিজ অফ লাইফ যেগুলো আছে, বিদ্যুৎ, পানি ইত্যাদির একটা তার সামনে হাজির করা আমাদের নাগরিকদের সামনে, এবং ওখানে যদি বৈষম্য না হয় ওইগুলো আমরা দেখি। আমি একটু ডক্টর আকাশের কাছে যাই। ডক্টর আকাশ, আমাদের দেশে ধনী এবং গরিবের যে আয়ের বৈষম্য, এটা কি ধীরে ধীরে কমছে নাকি এটা বাড়ছে? এখন আয়ের বৈষম্য, আপনি একদম খুব স্পেসিফিক কোশ্চেন করেছেন। আয়ের জরিপ আমরা করি হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভের দ্বারা। প্রত্যেক 5 বছর পর পর এটা হয়। 2005-এ একটা হয়েছে, 2010-এ লাস্ট হয়েছে। 2015-র রিপোর্ট আমরা এখনও পাইনি। 2005 আর 2010-এর যে আয় বন্টন ব্যবস্থার হিসাব হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভেতে দেওয়া আছে, তা থেকে অর্থনীতিবিদদের মধ্যে দুটো মত। একটা মত হচ্ছে যে হ্যাঁ, আমরা ইনকাম ইনইকুয়ালিটি মাপবো কি দিয়ে? যদি আমরা গিনি কোএফিসিয়েন্ট দিয়ে মাপি, এটা একটু অর্থনীতির টেকনিক্যাল, হ্যাঁ টেকনিক্যাল জিনিস, গিনি কোএফিসিয়েন্ট বলে এটাকে। সেটা দিয়ে যদি মাপি তাহলে আমরা দেখতে পাই যে আয় বৈষম্য স্থবির, বাড়েও নি কমেও নি, এক জায়গায় আছে। মানে যদি ধনীর আয় 10% বেড়ে থাকে তাহলে গরিবেরও আয় 10%, তার মানে স্ট্যাটিক আছে, একটা মাপনীতে দেখা যায়, একটা মাপনীতে স্ট্যাটিক আছে। কিন্তু আয় বৈষম্যের চেয়েও গুরুত্বপূর্ণ আমার মনে হয় অন্য দুটো বৈষম্য, যেটা মানুষের লাইফকে রিয়েলি অ্যাফেক্ট করে। একটা হলো, তিনটা বৈষম্য। একটা হলো যে অ্যামেনিটিস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট, এইসবের বৈষম্য। এখন এইসবের বৈষম্যটা হয় খুব প্রত্যন্ত অঞ্চলে। কেউ যদি জন্ম নেয়, আপনি বলতে চান সেবা পাওয়ার বৈষম্য, অধিকার, সেবা পাওয়ার অধিকার বা সেবার অভিগম, অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি চরাঞ্চলে থাকেন, আপনি যদি পার্বত্য চট্টগ্রামে থাকেন,
আপনি যদি তিস্তা পাড়ের বাসিন্দা হন, আপনি যদি গ্রামের ভিতরে একটা গভীর, তাহলে ওই জায়গা থেকে জন্ম থেকেই কিন্তু আপনি একটা বিপদে পড়ে গেলেন। হ্যাঁ আপনি একটা পকেট অফ পভার্টিতে আপনার জন্ম, তাহলে আপনার ভবিষ্যতে বাড়ার ওই যে ইনকাম বাড়াটা আমি বলেছি ওটা কিন্তু গড়, হ্যাঁ। ওইটার সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না। এইগুলো একটা। আরেকটা বৈষম্য হচ্ছে আপনি যখন যুবক হয়ে গেলেন, আপনি কর্মসংস্থানে যাবেন, তখন আপনি ইচ্ছা করলে লোয়ার এন্ডের কর্মসংস্থানে যেতে পারেন, হাইলি প্রোডাক্টিভ কর্মসংস্থানে যেতে পারেন। হাইলি প্রোডাক্টিভ কর্মসংস্থানে যেতে গেলে আপনার একটা স্কিল লাগবে, আপনার একটা এডুকেশন লাগবে, এবং আপনি দেখতে পাবেন এডুকেশন ভেদে একজনের আয় বেশি হবে, একজনের আয় কম কম হবে। হবে। কিন্তু এডুকেশনের অ্যাক্সেসটা, কোয়ালিটি এডুকেশনের অ্যাক্সেসটা ইউনিভার্সাল না আমাদের দেশে। আপনি জাস্ট এইচএসসির পরে যদি দেখেন এনরোলমেন্ট রেশিও হবে 8%, মানে যাদের ভর্তি হওয়ার কথা ছিল তাদের মাত্র 8 জন ভর্তি হতে পারছে। আপনি যত নিচে নামবেন তত এবার এনরোলমেন্ট রেশিও বাড়ছে। আপনি যদি প্রাইমারিতে যান তখন দেখবেন হয়তো 88-90 জন, মানে গরিবরাও ভর্তি হতে পারছে। কিন্তু গরিবরা ওই এসএসসি তারপরে মানে মইয়ের থেকে ছিটকে পড়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা মানে উপরে ওঠার সুযোগ এইগুলো গরিবের জন্য আরেকটা। একরকম, হ্যাঁ। ধনীর জন্য আরেক রকম। শিক্ষার ক্ষেত্রে আমি এই বিষয়টা একটু ফিরবো। লাস্ট আমি আচ্ছা, বলিনি, আচ্ছা। তিনটার কথা আমি হ্যাঁ, sure। বলছিলাম। শিক্ষা একটা, এটা একটা, আরেকটা হলো সম্পদের বৈষম্য। আচ্ছা সেটা খুব মেজর। ভূমি দেখলেই তো আপনি দেখবেন যে খুব অল্প লোকের হাতে ভূমি, কল কারখানা দেখলে দেখবেন খুব অল্প লোকের হাতে। আপনি ফাইন্যান্সিয়াল সম্পদ, ক্রেডিট যদি দেখেন, আপনি দেখবেন যে কেউ 4,000 কোটি টাকা নিয়ে শোধ করছে না, মালিক হয়ে যাচ্ছে, বা ওইটা কোথায় যাচ্ছে তাই আমরা জানতে পারছি না। এই জায়গাগুলো হলো সম্পদের বন্টনের একটা বৈষম্য বৈষম্য, আছে, এবং সম্পদের, সেটা বাড়ছে কিনা, হ্যাঁ সম্পদের বৈষম্য বাড়ছে। সম্পদের বন্টন, হ্যাঁ, সম্পদের বন্টন পরিমাণের বাড়ছে। যে বৈষম্য, সম্পদের বৈষম্য সেটা বাড়ছে। আমি এই প্রসঙ্গটা আবার এবং ফিরবো। এটা একটা খুব ক্রিটিক্যাল কনস্ট্রেইন্ট আমাদের গ্রোথে, যে সম্পদ যারা করছে তারা সেই সম্পদ দেশেই বিনিয়োগ করছে না বাইরে নিয়ে যাচ্ছে। আমি এই বিষয়টা আবার ফিরবো, একটু বিরতি নিয়ে ফিরি। নিচ্ছি 1 মিনিটের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আকাশ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম বৈষম্য, বিশেষ করে আয় বৈষম্য, এটা আপনি বলছেন যে স্ট্যাটিক আছে আমাদের দেশে, এক এটা ধরনের একটা একটা হিসাবে, মাপনীতে একটা স্ট্যাটিক আছে। মাপনীতে, অন্য কোনো কিন্তু এটা মাপনীতে কি question হয়েছে। হ্যাঁ, কোশ্চেন এআর খান, যিনি আচ্ছা, আচ্ছা। আমাদের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, ক্যালিফোর্নিয়া রিভারসাইড ইউনিভার্সিটি প্রফেসর, তিনি হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার ডেটাটা ঘেটেছেন। ঘেটে তিনি একটা দেখেছেন একটা জায়গায় যে সারপ্রাইজিংলি 2005 থেকে 2010-এ আরবান ইনকামের ইনইকুয়ালিটি কমেছে। আচ্ছা, ওইদিকে রুরাল বেড়েছে, সব মিলিয়ে স্ট্যাটিক আছে। তো উনি কোশ্চেন করেছেন যে কোনো মতেই তো এই যে গুলশান বনানী এইসব জায়গায় ইনকাম দেখলে তো মনে হয় না যে ইনকাম ইনইকুয়ালিটি কমেছে। তখন উনি ডেটাটা একদম ইন্ডিভিজুয়াল লেভেলে ঘেটে স্টাডি করেছেন। স্টাডি করে ওনার ফাইন্ডিং হলো যে আরবান হাই ইনকাম গ্রুপ যখন ইনকামের হিসাব দিয়েছে তখন ওটা কমিয়ে বলেছে। আচ্ছা, সেই কারণে যেহেতু আয়ের হিসাব দিতে হয় জমা, এক না জায়গায়। দিলে তো আপনি ইনকাম বার করবেন হ্যাঁ, কেমন? হ্যাঁ, এবং এটা তো, এবং ওনার পার্টিকুলার অভিযোগটা হলো যে হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার ডেটায় আরবান সেক্টরে ইনইকুয়ালিটি কমেছে, এটা উনি মানতে রাজি না। এবং উনি এটা এক্সপ্লেইন করছেন যে এটা হলো মিস রিপোর্টিং এর কারণে, ডেটার মিস রিপোর্টিং এর কারণে। আমি একটু জনাব মান্নানের কাছে যাই। দেখুন, আমরা কিন্তু, আপনি সাদা চোখে দেখার কথা বলেছেন, উন্নয়ন, বিশেষ করে অর্থনীতি যে ভালো অবস্থায় আছে আমরা সাদা চোখে দেখি, কিন্তু আয় বৈষম্য যে বাড়ছে এটাও কিন্তু আমরা সাদা চোখে দেখি। দেখুন, যখন থাইল্যান্ডে, মালয়েশিয়ার দিকে নৌকায় করে জীবন হাতে নিয়ে একদল লোক পাড়ি দিচ্ছে, সেই সময় কিন্তু মালয়েশিয়ার সেকেন্ড হোম, ওই দেশেই সেকেন্ড হোম তৈরি করেছেন বাংলাদেশের বহু লোক, এবং তাদের সম্পদ কিভাবে তারা সেখানে নিয়ে গেছেন আমরা সেটা জানি না, পুরোটাই হিসাবের মধ্যে আছে কিনা জানি না। কিন্তু আমরা দুটি বিপরীত চিত্র দেখি। যখন মালয়েশিয়ার জলসীমায় বাংলাদেশের লোককে ঠেলে আবার সমুদ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখনই ওই দেশের আরেকটি দ্বীপে আমাদের লোকজন ঘর বাড়ি করে এটা বিলাসী জীবনযাপন করছেন। সরকার আয় বৈষম্য, সরকারের পরিকল্পনা এটা থাকে কিনা আয় বৈষম্য কমানোর? পরিকল্পনা ধরুন সরকার চালাচ্ছি, আমরা রাজনৈতিক দল, আমরা আমাদের প্রোগ্রাম, ইশতেহার জনগণের সামনে প্লেস করে আমরা তাদের বিশ্বাস নিয়ে এখানে এসেছি। সেখানে তো আমরা অবশ্যই আমাদের যে দল বাংলাদেশ আওয়ামী লীগের, আমরা বলেছি আমরা বৈষম্য কমাবো, আমরা জাতীয় আয় বৃদ্ধি করব এবং অভ্যন্তরীণ বৈষম্য আমরা কমাবো।
বৈষম্যকে দুটা দিকে দেখা যাবে। উনি যেটা বললেন যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দিয়ে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে দেখা যাবে। আরেকটা মোটা দাগে দেখা যাবে রুরাল আরবান বৈষম্য। সার্বিকভাবে মোটামুটি এইটা আমরা জানি, সাংস্কৃতিকভাবে আমাদের দেশে গ্রাম এবং শহরের মধ্যে একটা তারতম্য আছে। সুযোগের যে অভিগম্যতার কথা বলেন, অ্যাক্সেসিবিলিটি, এখানে গরিব মানুষ থাকলেও সে বিদ্যুতের মানে বাতি পাচ্ছে, ওখানে কোটিপতি হলে বিদ্যুতের বাতি পাবে না। তো সেইভাবে রুরাল আর টাউনের যে একটা ডিফারেন্স, এইটাকে আমরা আমাদের দল থেকে আমরা মনে করি আমাদের অন্যতম মানে নেগেটিভ দিকটা আমাদের বা নেতিবাচক দিক। আমরা আমাদের গত কয়েক বছরে যে আমরা কাজ করেছি, আমরা চেষ্টা করেছি এই জিওগ্রাফিক্যাল যে একটা ব্যাপার, মানে রুরাল শহর এবং গ্রামের লোকের অভিগম্যতা কমানোর মাধ্যমে আপনারা আয় আমরা বৈষম্য চাচ্ছি। এই জন্য আমরা কমানো বিদ্যুৎ একটা- নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সড়ক নিয়ে যাচ্ছি, স্কুলগুলোকে বেটার করার চেষ্টা করছি, ক্লিনিকগুলো আমরা বানিয়েছি যেগুলো ওখানের জন্য মানে বিফিটিং। এইরকম করে আমাদের প্ল্যানটা হলো যে আমরা শহর গ্রামের বেশকমটা আমরা কমাবো। এরপরে ব্যক্তিগত পর্যায়ে যে এটা অনেক কিছু মিক্সড আছে, ইকোনমিক মডেল দিয়ে হয়তো এক্সপ্লেন করা যাবে, অ্যাভারেজ করে এগুলো করতে পারবেন। কিন্তু বৈষম্য তো ঐতিহাসিকত বটে। আমার পূর্বপুরুষ কি করে জমি নিয়েছে, ডাকাতি করে না দখল করে, এটা তো আমি জানি না, কিন্তু এটা তো পারফেক্টলি লিগ্যাল। আমার দাদা পেয়েছে, আমার বাবা পেয়েছে, এখন আমি পেয়েছি। এই সম্পদ দিয়ে আপনি প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু আইনগতভাবে তো এখানে কিছু করার নেই। সুতরাং এই ধরনের কিছু বৈষম্য যেগুলো ঐতিহাসিকভাবে আমরা ইনহেরিট করেছি। আমি একটি বিরতি নিয়ে ফিরি আবার। আরো কথা হবে অতিথিদের সাথে বিরতির পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি ডক্টর এম আকাশের কাছে যাই। দেখা যাচ্ছে যে 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। 2021 সাল এই কারণে যে 2021 সালে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে। আমি একটু গোড়া থেকে প্রশ্নটা করতে চাই, কেন আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হতে হবে? মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া বলতে আসলে কি বুঝি আমরা? এমনি তো মধ্যম আয়ের দেশের টেকনিক্যাল ডেফিনিশন যেটা আছে সেটা হলো গড় মাথাপিছু আয়। একটা দেশের একটা এত বেশি হলেই সে মধ্যম আয়। সেটা কিন্তু আমরা হয়ে গেছি, নিম্ন মধ্যম আয়ের দেশ আমরা হয়ে গেছি। আচ্ছা, কিন্তু মধ্যম আয়ের দেশ আমরা এখনো হইনি। সেটা হতে গেলে আমাদের $4,000 কাছাকাছি মাথাপিছু আয় সেটাই কি আমরা 2021 সালে হতে চাই? আমরা চাচ্ছি সেই জায়গায় পৌঁছাতে। এখন আমি মনে করি যে এই জাস্ট মাথাপিছু গড় আয় দিয়ে কোনো হিসাব খুব ডিফিকাল্ট। কেন? আমার টিচার ছিলেন সেলিম জাহান, ইউএনডিপিতে চাকরি করেন, এখন ওখানে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের চিফ। উনি সারা বিশ্বের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট উনি এডিট করে বার করেন। তো ইনি আমাকে বলতেন বা আমাদের ক্লাসে বলেছিলেন যে হাফ অফ মাই বডি ইজ ইন দ্য ওভেন অ্যান্ড হাফ অফ মাই বডি ইজ ইন দ্য ডিপ ফ্রিজ। আই অ্যাম নাতিশীতোষ্ণ আছি গড়ে। আচ্ছা, এই সমস্ত গড়ের এই একটা প্রবলেম। সেই জন্য মানে মাথাপিছু আয় বাড়া মানে যে সকলেই ওই আয় বাড়ছে তা ওই নিশ্চিত না। লেভেলের লিভিং অর্জন করছেন তা কিন্তু না। সুতরাং যেটা মধ্যম আয়ের মানে নন টেকনিক্যাল ডেফিনিশন হতে পারে বা কমন সেন্স ডেফিনিশন হতে পারে, সেটা হলো মোটামুটি আমি এই এখন যারা মধ্যবিত্ত আমাদের দেশে, যারা ধরেন মান্থলি 20,000 টাকার খরচ করেন আর 10,000 টাকা হয়তো এদিক ওদিক খরচ করে 30,000 টাকা খরচ করে থাকেন, একটা মধ্যম জীবন যাত্রা মান, সকলেরই এই মিনিমাম লেভেলের সুযোগটা কম বেশি আছে, হয়তো একটু কম একটু বেশি। এই ক্লাসটা মধ্যবিত্ত শ্রেণীটাই যদি, মধ্যম আয়ের শ্রেণীটাই যদি মানে প্রধান শ্রেণী হয়ে যায়, তাহলে পরে যে ইকোনমিটা হবে সেটাকে আমি বলবো মধ্যম আয়ের দেশ। মধ্যবিত্তদের দেশ, হ্যাঁ, এরকম কি বলা যায়? মধ্যবিত্তদের। কি মধ্যম আয়ের আবার আরেকটা প্রবলেম হলো, মধ্যম আয়ের দেশ যেমন চীন হয়ে গেছে, কিন্তু চীনের ইনইকুয়ালিটি এত বেশি এখন, চীনের ইনইকুয়ালিটি এত বেশি যে চীন আর উচ্চ আয়ের দেশ হতে পারছে না। চীনের নেতারাই এখন বলছে যে ইনইকুয়ালিটি না দূর করতে পারলে আমরা মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। মানে আমরা কখনো আমেরিকার মতো হতে পারবো না, জাপানের মতো হতে পারবো না, আচ্ছা আচ্ছা, ব্রাজিল হতে পারবে না, দক্ষিণ আফ্রিকা হতে পারবে না, চীন হতে পারবে না, যেহেতু তাদের ডোমেস্টিক মার্কেটটা বড় করতে পারছে না। মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ হতে হলে পরে আপনাকে সাধারণ লোকের পকেটে অনেক টাকা থাকতে হবে এবং তাদের কেনাকাটা দিয়েই অর্থনীতি চলতে হবে। আচ্ছা, চীন কিন্তু তার নিজের দেশের টাকার কেনাকাটা দিয়ে চলছে না, তার বড় একটা আয় হচ্ছে বাইরের এক্সপোর্ট করে।
সুতরাং সে মধ্যম আয় হয়েছে, কিন্তু হয়েছে একটু ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ড করে নয়। আচ্ছা, এখন চীন চেষ্টা করছে পুরো এই ভুলটা আবার সংশোধন করার। আমি একটু এম এম মান্নানের কাছে যাই। আমরা দেখছি যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে আমাদের আর হাতে আছে আর 6 বছর। এখন 6 বছরে আমরা যদি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই, আমাদের অর্থনীতি এখন যে হারে বাড়ছে কিংবা যে গতি, সেই গতির চেয়ে তো বেশি গতি আমাদের অর্জন করতে হবে। সেটা কিভাবে করা সম্ভব? ভবিষ্যতের কথা ঠিক হয়তো আজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে, আমি এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবো না। তো ওইটা ঠিকই যে বর্তমান যে পর্যায়ে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের প্রবৃদ্ধি এখন 6+। আচ্ছা, 6+ থেকে ইট উইল বি ডিফিকাল্ট, যদি না মাঝে বড় এমন কিছু না হয়ে যায় যেটা উইন্ডফলের মতো কিছু চলে আসে। প্রবৃদ্ধি কত অর্জন করতে হবে আমাদের যদি মধ্যম আয়ের দেশে পরিণত হতে হয়? আমাদের যে প্ল্যানের আওতায় আমরা কাজ করছি 2021-কে ধরে, সেখানে আমাদেরকে শেষ বছরে গিয়ে আমাদেরকে 8 to 9-এ উঠতে হবে, অর্থাৎ 20 এবং 21 সাল। হ্যাঁ, 20-21। সুতরাং সেটা অর্জন এখন কেউ বলেন পারবো, কেউ বলেন পারবো না। আমরা তো অর্থনীতির ছাত্রও নই, শিক্ষকও নই, আমরা রাজনীতি করি, আমরা আমাদের বিষয়গুলো বলেছি। আমরা অতীতের যে আমাদের ট্র্যাক গত 6 বছরের, যখন আমরা ক্ষমতায় আছি 7 বছর, যেভাবে আমরা নড়ছি, আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে কিছু অর্থনীতিবিদ অবশ্যই আছেন যে আমরা বোধহয় পারবো, বারিং অনলি একটা মাত্র ইফ, অনেক ইফ নয়, রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনীতির দুর্ভাগ্যক্রমে সুস্থ রাজনীতির বিরুদ্ধে থাকার তো প্রশ্নই ওঠে না, গণতন্ত্রের বিরুদ্ধে থাকার তো প্রশ্নই ওঠে না। এইগুলো অবশ্যই আমাদের প্রয়োজন, জনগণ চায়। কিন্তু এইটাকে বিকৃতভাবে যদি এইটাকে করা হয়, গণতান্ত্রিক নিয়মের বাইরে গিয়ে যেটাকে বলা যায় আত্মঘাতী কাজ যদি করা হয়, রাষ্ট্রের ভিত্তিমূলে যদি আঘাত করা হয়, তাহলে তো আমরা 2021 কোনো 2070 গিয়ে এখানে পৌঁছতে পারবো না। সারাদিন সব কিছু বন্ধ, কাজ নাই, মাঠ বন্ধ, স্কুল বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, হোয়াট ইজ দ্য পয়েন্ট? সুতরাং ওইটাই একমাত্র শর্ত যেটা নিয়ে আমরা চিন্তিত আছি। কিন্তু জনাব মান্নান, আমরা কিন্তু 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমরা এক ধরনের মানে স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ পেয়েছিলাম। তখনও কিন্তু আমাদের প্রবৃদ্ধি 6-6.5-এর বেশি বাড়েনি, আমরা কিন্তু 7-এ কখনোই পৌঁছতে পারিনি। একটা জিনিস আছে, এখন অনেক পণ্ডিতরা বলেন যে আমরা যেভাবে এগোচ্ছি, যদিও খুব স্পেকটেকুলার গ্রোথ নয়, যেমন চীনের মতো 10, 11, 12, তারপরে তোমাদের একটা জিনিস ভালো, তোমরা টেকসই সাস্টেইনেবল ভাবে তোমরা এগোচ্ছ, 6-এর নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, ওভার হিটেড হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে, ইনফ্লেশনের প্রশ্ন আছে পারে, ইনইকুয়ালিটি প্রচুরভাবে বাড়বে। সুতরাং তারা বলেন, কোনগুলো পণ্ডিত বলেন যে তোমরা 8, 6, 7 করে যদি এগোতে পারো, একটু সময় বেশি লাগবে, বাট তোমাদের গ্রোথটা স্টেবল হবে, ইন্টারনালি স্ট্রং হবে, সব জায়গায় স্প্রেড। তো এইগুলো হলে একটা তাত্ত্বিক ব্যাপার, আমরা ডিসকাস করতে পারবো। আমরা যেটা মনে করি এবং হোয়াট উই লুক ফর, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের প্রবৃদ্ধি বাড়ুক। প্রবৃদ্ধিকে গোল করার এমনি আমরা খেলতে নেমেছি। কত সুন্দর খেললাম, ডানে না বায়ে, এইটা অবশ্যই ভালো, সুন্দর খেলা, বাট গোল ইজ আ মাস্ট টু উইন দ্য গেম। প্রবৃদ্ধির উপরে আমরা বেশি জোর দিয়ে অন্য দিকগুলো কম মনোযোগ দিচ্ছি কিনা, এই প্রশ্ন আমি কম মনোযোগ দিচ্ছি, এটা নিয়ে আমরা আলাপ করব। আমি একটু বিরতি নিয়ে ফিরি। ঠিক আছে, আরো কথা হবে অতিথির সাথে, বিরতির পরই সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব এম এ মান্নান, আমরা কিন্তু দেখি যে অর্থনৈতিক পরিকল্পনা করার ক্ষেত্রে একটা নতুন ফেনোমেনা আমরা দেখি। আগে দেখতাম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছর করে ওটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মনে হতো আমাদের কাছে। এখন কিন্তু আমরা আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে দেখি সরকারকে, এক ধরনের লং টার্ম গোল, 2021 সাল, 2050 সাল, 2040, এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে দেখি। এটা একটা নতুন ঘটনা আমাদের কাছে। কিন্তু স্ট্রাকচারালি আপনারা যখন পরিকল্পনা করেন, সেখানে কোনো পরিবর্তন এসেছে কিনা? মানে আমি বলতে চাই, যেমন ধরুন আমাদের একটা পরিকল্পনা মন্ত্রণালয় আছে, একটা পরিকল্পনা কমিশন আছে, একনেক প্রকল্পগুলো পাশ করে। এখন সরকারে পরিকল্পনা মন্ত্রণালয় কি ভূমিকা রাখে, আমরা কিন্তু বাইরে থেকে পুরোটা বুঝতে পারি না। ওকে, আমি যেভাবে বুঝি জিনিসটা আমার ঠিক নাও হতে পারে, আমি কদিন যাবত কাজ করছি। পরিকল্পনা তৈরি করার যেটা বিষয় ছিল তাত্ত্বিকভাবে, যেটা আমাদের প্রথম কমিশন করত বা গাইডেন্স দিত, আমার ধারণায় সেই রোল থেকে আমরা সরে এসেছি। এখন পরিকল্পনা কমিশন নাম রয়ে গেছে, তারা হয়তো কিছু দেখভাল করে, কিন্তু গোটা জিনিসটা তৈরি করা স্ট্রাকচারালি এইটা এখন কিন্তু মিনিস্ট্রিগুলাই করে।
মিনিস্ট্রিগুলো ধরুন, আমি শিক্ষা মন্ত্রণালয়ে আছি, আমার শিক্ষা এই বছরে আমি কি করতে চাই এই প্ল্যান আমি আমার এখানে বসে কাদেরকে নিয়ে করছি, আমার এখানে ওই ইকোনমিক ক্যাডারের লোক দু একজন আছে, তারপরে আমাদের নিজেদের অভিজ্ঞ লোক আছে, টিচাররা, সিনিয়র টিচাররা আছে, এদেরকে নিয়ে আমি একটা প্ল্যান বানাই। সেই প্ল্যানটা আমি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাই, পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু একটা কমিশনটা এখন হয়ে গেছে, অ্যাবজর্বড, একই ডিভিশনের আওতায়। সেখানে ভাগ ভাগ করা আছে, কৃষি পানি হলে এর কাছে যাবে, শিক্ষা হলে এর কাছে যাবে ইত্যাদি। ওই মেম্বারের আওতায় গিয়ে ওখানে কাজ, মেম্বার ইজ ইকুয়াল টু সেক্রেটারি, এখন সেক্রেটারি পর্যায়ে, আগে ছিল স্টেট বা ডেপুটি মিনিস্টার পর্যায়ে প্রথম দিকে। ওখানে ওনারা স্টাডি করে এবং কিছু গিভেন বা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? তারা দেখবে এইটা যে ফরম্যাট অনুযায়ী তৈরি, সেই ফরম্যাটটা ঠিক আছে কিনা, গভীরে গিয়ে এর আউটপুট কি হবে, এর ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের বোঝা আজকাল করা হয় না আমার মনে হয়। এটা সামর্থ্য, ক্যাপাসিটি নাই বলছেন? ওয়েল, ক্যাপাসিটি নাই বা হয়তো প্রয়োজনও নাই মনে করবো। কারণ প্রয়োজন নাই কেন, আমরা এত উই আর রেসিং ফর ডেভেলপমেন্ট। সময়টা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি আমি একজন পণ্ডিত লোক হয়ে আমার কাছে আপনি দেন, তো আমি এত কচলি করে মাসের পর মাস পার করে দিব, যেটা হয়তো আমার ইতিমধ্যে অনেক কিছু আমার লস হয়ে যাবে। সুতরাং মাঝে মাঝে কম্প্রোমাইজ করে আমাকে সময় বাঁচাতে হচ্ছে। আর যারা ওখানে কাজ করে, দে আর অলসো এক্সপার্টস ইন দ্যাট সেন্স, যে তারা ওখানে অনেক যাবত কাজ করে, সাধারণত ওদেরকে বদলানো হয় না। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রয়োজন কি, এটা আপনার মন্তব্য শুনবো আমি একটি বিরতির পর। নিচ্ছি 1 মিনিটের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব এম আকাশ, পরিকল্পনা মন্ত্রণালয় আমাদের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এখন কতটা প্রাসঙ্গিক? আসলে আমরা আগে যখন স্টেট সেক্টরটা অর্থনীতিকে লিড করত, তখন তো ন্যাচারালি স্টেটের হয়ে পরিকল্পনাটা করতে হতো এবং সেই পরিকল্পনাটা একটা স্টেট সাপোর্টও থাকতো। মানে আপনি যার টাকা নিয়ে পরিকল্পনা করলেন, সেই টাকা যদি আপনার নিজের হয়, তাহলে আপনি পরিকল্পনা বাস্তবায়নেও অধিকারটা আপনার থাকে। কিন্তু আপনি পরিকল্পনা করলেন শিল্প নিয়ে, যেই শিল্পের 90%ই হয়তো প্রাইভেট সেক্টর, তো সে আপনার পরিকল্পনা শুনবে কি শুনবে না সেটা তো আপনার হাতে নাই। সুতরাং আপনার পরিকল্পনা হলো ইন্ডিকেটিভ, মানে এটা করলে ভালো হয়। কিন্তু প্রাইভেট সেক্টরকে কিভাবে সাপোর্ট দেবে সরকার? এখন সেইখানেই আমি বলতে চাচ্ছি যে পরিকল্পনা কমিশন, তার মানে কি কোনো ভূমিকা নেই? আচ্ছা, পরিকল্পনা কমিশনের ভূমিকা হচ্ছে ব্রড স্ট্র্যাটেজিটা ঠিক করা এবং প্রোগ্রামগুলো সেই স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে সরকারকে সিগন্যাল দেওয়া যে আপনার স্ট্র্যাটেজি, আপনার নির্বাচনী প্রমিস অনুযায়ী কিন্তু প্রোগ্রাম হচ্ছে না। তখন সরকার পরিকল্পনা কমিশনকে বলতে পারে যে আমি কি পলিসি নিলে এই বেয়ারা ঘোড়াকে আবার ট্র্যাকে নিয়ে আসতে পারবো। এই কাজটা পরিকল্পনা কমিশন এখনও করতে পারে। যেমন ধরেন, পরিকল্পনা কমিশন করেছেও, যেমন ইউএনডিপিকে দিয়ে অ্যানালাইসিস করেছে যে আমাদের গ্রোথ, সরকার তো 7% নিতে চাচ্ছে, তো কখন এটা ব্রেক থ্রু করলো? দেখা গেল যে 95-এ হাসিনার সময়ে এসে আমরা 4% থেকে 5%-এ গেলাম, তারপরে এটা আস্তে আস্তে 6-এ গেছে। আমরা কি গবেষণা করে বের করতে পেরেছি কি কারণে? হ্যাঁ, আমি সেটাই বলতে ঘটলো। পরিকল্পনা কমিশনই এটা করেছে। 3 জন লোককে এটা দায়িত্ব দিয়েছিল, বিনায়ক সেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ আর এসআর ওসমানী। তাদের একটা পেপার আছে, সেই পেপারে তারা দেখেছে গ্রোথের ড্রাইভিং ফোর্স কারা। তারা খুঁজে বার করেছে 4টা গ্রোথের ড্রাইভিং ফোর্সকে তারা আইডেন্টিফাই করেছে, যে এই 4টার কারণেই আমরা দীর্ঘকাল 4%-এর খাঁচা থেকে বার হয়ে 5%-এ যেতে পেরেছি। এবং তখন পভার্টিও একটু কমেছে, এগ্রিকালচারের গ্রোথও বেড়েছে। তাতে প্রথম ড্রাইভিং ফোর্স তারা আইডেন্টিফাই করেছে বাংলার কৃষক। তারা বলেছে কৃষক কম জমিতেও বেশি ফলন ফলিয়েছে, তারা স্ট্রাইক করেনি, তারা হরতাল করেনি। সুতরাং এটা হলো প্রথম একটা ড্রাইভিং ফোর্স। সেকেন্ড ড্রাইভিং ফোর্স তারা বলেছে গার্মেন্ট সেক্টর, যেখানে সাধারণ মেয়েরা কাজ করে লেবার ইন্টেন্সিভ 3 মিলিয়ন প্রায় এখন, মানে 30 লক্ষ থেকে 40 লক্ষ মহিলা শ্রমিক। সেই তারা যেই রপ্তানিটা করেছে, তাদের যে আয়টা, সেই আয়টা আগে ছিল প্রায় 70-80% ইম্পোর্টেড র মেটেরিয়াল, এখন হলো 60%ই নিজের দেশের জিনিস, মানে 40% খালি ইম্পোর্টেড, 60% ভ্যালু অ্যাডেড। সুতরাং আপনার তো বিরাট একটা ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট আপনার দূর করে দিয়েছে তারা। থার্ড, তারা বলেছে যে কৃষকের হাতে টাকা থাকাতে আর এই গার্মেন্টস শ্রমিকরা, এটা লেবার ইন্টেন্সিভ, সুতরাং যদি 100 টাকা ইনভেস্টমেন্ট হয়, তার হয়তো 60 টাকাই চলে গেছে শ্রমিকদের কাছে, কিন্তু অনেক শ্রমিকদের কাছে, আর 20 টাকা হয়তো একজন লোকের কাছে। সুতরাং
কিন্তু স্যার কৃষি নির্ভর অর্থনীতি তো আমাদের সবসময়ই ছিল, না, কেন কিন্তু 94 এ গিয়ে কৃষিতে গিয়ে যে গ্রোথ রেটটা হয়েছে আচ্ছা। তার দুটো কারণ। একটা হলো সাবসিডি, এগ্রিকালচারাল সাবসিডি, আর একটা হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট। আচ্ছা। হিউজ এগ্রিকালচারাল ক্রেডিট গেছে এগ্রিকালচার ওই সময়টায়? ওই সময়টা 95 এর পর থেকে। আচ্ছা আচ্ছা, ওই দুটোর কারণে ওখানে এগ্রিকালচারের একটা ব্রেক থ্রু হয়েছে। তাতে কৃষকের হাতে ইনকাম হলে কৃষক কিন্তু ওই ইনকামটা স্পেন্ড করেছে সাধারণ জিনিসপত্র কেনাতে, যেটা ডোমেস্টিক্যালি প্রডিউসড, ইম্পোর্টেড গুডস না। গার্মেন্টস শ্রমিক যখন স্পেন্ড করে তখন সে কিন্তু নিভিয়া ক্রিম কিনে না, সে তিব্বত স্নো কিনে। আচ্ছা ওই কারণে একটা ডোমেস্টিক মার্কেট বেড়েছে। আচ্ছা। ডোমেস্টিক মার্কেট যখন বেড়েছে তখন এসএমই বেড়েছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বেড়েছে। সুতরাং থার্ড ফোর্সটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। থার্ড ফোর্সটা হয়েছে এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এবং এই থার্ড ফোর্সটা আর কৃষি মিলে উপজেলাগুলোতে গ্রোথ সেন্টার তৈরি করেছে। আচ্ছা এবং ওই গ্রোথ সেন্টার কানেক্টেড হয়ে গেছে মোবাইল দিয়ে এবং রাস্তাঘাট দিয়ে। প্রায় ওই সময় আমাদের কিন্তু হ্যাঁ, একটা বড় ব্রিজ তৈরি হয়েছে, যমুনা ব্রিজ। এগুলো মানে ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা। তাহলে কয়টা গেল? তিনটা। চতুর্থটা হলো, এটাও খুব ফ্যান্টাস্টিক কোইন্সিডেন্স, যে একটা বিরাট সংখ্যক লোক প্রবাসী শ্রমিক হিসাবে বাইরে গিয়ে বিলিয়নস অফ ডলার পাঠাচ্ছে এখানে। ও আচ্ছা, অনেকগুলো ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টর। চারটাকে এখন পরিকল্পনা কমিশন কি করতে পারে? পরিকল্পনা কমিশন বলতে পারে সরকারকে যে এই চারটা শ্রেণীকে তুমি সুযোগ সুবিধা দাও, কৃষককে দাও, প্রবাসী শ্রমিককে দাও, গার্মেন্টস মহিলাদেরকে দাও, এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে দাও। তখন সরকারের সঙ্গে একটা ধাক্কাধাক্কি লাগবে, কারণ সরকার তো চালায় এরা না, এদের দল তো সরকার না। সরকার যাদের দল তারা হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তাহলে ব্যবসায়ী। পরিকল্পনা কমিশনে চাইলে ভূমিকা রাখার একটা অবকাশ আছে। এই আপনি অ্যানালাইসিসটা বলবেন। করে সরকারকে তারা কনভিন্স করতে পারে। তুমি যদি 7% যেতে চাও তাহলে টাকা সালমান রহমানদের দিলে হবে, প্রায়োরিটি এভাবে সেট তোমাকে করতে হবে, এই জায়গায় দিতে হবে। আচ্ছা আমি একটা বিরতি নিয়ে ফিরি, আরো কথা হবে বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব এম এ মান্নান, আমরা দেখছি যে আমাদের প্রবৃদ্ধির গতি বাড়াতে হবে যদি আমাদের 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হয়। আমাদের মনে হয় কিনা যে সরকার প্রবৃদ্ধিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে অর্থনীতির অন্যান্য বিষয়, বিশেষ করে একটি মানবিক অর্থনীতি তৈরি করা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আয় বৈষম্য কমানোর দিকে আমাদের নজর কমে যাচ্ছে। আপনারা কিভাবে ব্যালেন্স করবেন দুটোর মধ্যে? শুনুন, একটা জিনিসকে দেখতে হবে, প্রবৃদ্ধি মাপা যায়, দেখা যায়। অন্য বললেন না যে কিভাবে মানবিক গুণাবলীকে দিয়ে মানুষের জীবনে আরও করা, উন্নত করা, সেটা মাপের বিষয় না, ওটা অনেকটা ধারণাগত, ওটা মাপযোগ করার বিষয়। এই জন্য আমরা যেটা বুঝি, যেটা দেখা যায়, একটা বড় সেতু আমি দেখি, আমার লাভ হয়েছে কতটা এটা বুঝি না, বাট আমি দেখি বিশাল সেতু হয়েছে, বাতি জ্বলে বাতিটা দেখে বুঝি এখানে বাতি আছে। কিন্তু মেবি দেয়ার আর সাম পিপল যারা অন্ধকারেও ঠুকে থাকে, সে বাতি চায় না। সুতরাং ওইসব সাবজেক্টিভ আলাপে না গিয়ে শ্রেষ্ঠ এবং বোধগম্য রাস্তা হচ্ছে প্রবৃদ্ধি দেখা। আফটার অল হোয়াট উই ওয়ান্ট ওয়েলথ। ওয়েলথ না হলে তবে আমরা আমরা কী পাবো তাহলে? সুতরাং ওয়েলথ বৃদ্ধি করতেই হবে, এটা ফান্ডামেন্টাল। এখন সেই ওয়েলথটা আপনি লুট করে করবেন, না পরিশ্রমে করবেন, না অন্য দেশকে হামলা দিয়ে ওর সব কিছু নিয়ে আসবেন, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চন। এটা ডিসকাস করার মতো ক্ষমতা আমার নেই এই মুহূর্তে। আমরা যেটা বুঝি সোজা সরল, যে আমাদেরকে যে অবস্থায় আছি, আমাদেরকে পরিশ্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদেরকে একটা প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এবং প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে যদি আমরা আইনগুলোকে আমরা মানবিক গুণাবলীর দিকে প্রয়োগ করি আমরা, তাহলে হয়তো আমরা দুইটা গোল অর্জন করতে পারবো। তো প্রাথমিক গোল অবশ্যই আমরা মনে করি প্রবৃদ্ধি। এখন প্রবৃদ্ধি একমাত্র বিবেচ্য হওয়া উচিত কিনা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের দিক থেকে? প্রবৃদ্ধি বিবেচ্য হওয়াই উচিত, কিন্তু কি ধরনের প্রবৃদ্ধি সেটা হলো প্রশ্ন। প্রবৃদ্ধি মানে কি? আয়ের প্রবৃদ্ধি। এখন একটা দেশে যদি আমি দুটা গ্রুপ থাকে, একটা ধনী একটা গরিব, তার মানে গড় প্রবৃদ্ধি বাড়বে যদি ধনীর আয়ের প্রবৃদ্ধিও বাড়ে, গরিবের আয়ের প্রবৃদ্ধিও বাড়ে। এখন ধনীর যদি 10% বাড়ে আর গরিবের যদি 3% বাড়ে, তাহলে গড়ে প্রবৃদ্ধি বাড়বে 7%। আর গরিবের যদি 10% বাড়ে, ধনীর যদি 3% বাড়ে, তাহলেও গড়ে প্রবৃদ্ধি বাড়বে 7%। কিন্তু দুই প্রবৃদ্ধির চরিত্র একরকম না। প্রবৃদ্ধির বিচারে এই 7% আর ওই 7%-এর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু কোয়ালিটির বিচারে ওই প্রবৃদ্ধি হচ্ছে প্রো পুয়ার প্রবৃদ্ধি, আর এই প্রবৃদ্ধি হচ্ছে প্রো রিচ প্রবৃদ্ধি। সুতরাং যারা পরিকল্পনা প্রণয়ন করে তাদের হাতে চয়েস থাকে না, তারা প্রবৃদ্ধির ব্যাপারে তাদের কোনো দ্বিমত থাকবে না। সবাই বলবে যে আমরা 8% চাই,
কিন্তু এই 8%-এর ভাগটা কে বেশি পাবে কে কম পাবে এবং সেটার উপরে নির্ভর করবে ইকোনমিক্সের স্ট্র্যাটেজি কি হবে। আমাকে শেষ করতে হবে। জনাব এম এম আকাশ এবং জনাব এম এ মান্নান, আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনই। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।